আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের স্পেশাল টক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোস্তাফিজুর রহমান। আজকের বিষয় বাংলাদেশ সহ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং ভূমিকম্প। এ বিষয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার। তো স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজনে। জি, আপনাকে ধন্যবাদ। স্যার, আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি, বাংলাদেশের জলবায়ু দিন দিন পরিবর্তন হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে, আসলে কেন এই জলবায়ু পরিবর্তন হচ্ছে এই বিষয়ে? দেখুন, বাংলাদেশকে বলা হতো যে 6 ঋতুর দেশ। 12 মাসে আমাদের 6টি ঋতু ক্রমান্বয়ে আবির্ভূত হতো এবং সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশে এই 6টি ঋতুরই একটি বহিঃপ্রকাশ আমরা লক্ষ্য করতাম এবং প্রত্যেকটা ঋতুর ভিন্ন ভিন্ন বৈচিত্র্যতা ছিল। কিন্তু সাম্প্রতিককালে আমরা 6টি ঋতুর আবির্ভাব আর আগের মতো আমরা দেখতে পাই না। এখন সেখানে কিছু কিছু ঋতুর আধিক্য লক্ষ্য করা যাচ্ছে এবং কিছু এক্সট্রিম ইভেন্ট লক্ষ্য করা যাচ্ছে। উদাহরণ হিসাবে বলা যায় যে আমাদের শীতকালের যেই আগে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3-4 মাসের একটা লম্বা শীতকাল ছিল, সেটা এখন শহরাঞ্চলে তো ডিসেম্বর জানুয়ারির 15 দিন করে 30 দিনের বেশি খুব বেশি অনুভূত হয় না। মানুষের পোশাকের মাধ্যমেই শুধু বোঝা যায় যে শীত ঋতু এসেছে। গ্রাম অঞ্চলে কিছুটা প্রভাব থাকলেও সেটিরও ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। শীতের যে আগে যে শৈত্যপ্রবাহ যে পরিমাণে থাকতো এবং যেভাবে আলোচিত হতো, এখন শৈত্যপ্রবাহ প্রায় দেখাই যায় না এবং যদিও শীত পড়ে সেটি তাপমাত্রা অনেক আগের থেকে এক্সট্রিম লেভেলে চলে যায়, ফলে শীতের যে আমেজ সেটি এখন আর পাওয়া যায় না। একইভাবে বর্ষার যেই ডিউরেশন আগে আমরা লক্ষ্য করতাম, সেই ডিউরেশনটাও পরিবর্তিত হয়েছে। আগে জুন, জুলাই, আগস্ট এই 3 মাসে আমরা বর্ষা লক্ষ্য করতাম। জুলাই সবচেয়ে বেশি বৃষ্টিপাতের মাস হিসাবে আবির্ভূত হতো, কিন্তু এখন দেখা যায় যে নভেম্বরেও বৃষ্টি হয়, আবার মার্চেও বৃষ্টি হচ্ছে। অর্থাৎ বৃষ্টির যেই একটি সিজন সেটির ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে এবং যখন বৃষ্টিপাত হচ্ছে যে হরিজন্টাল যে ডিস্ট্রিবিউশনটা, জেন্টাল ডিউরেনাল যে ডিস্ট্রিবিউশনটা আগে আমরা লক্ষ্য করতাম পুরা বর্ষা মৌসুমে ধারাবাহিকভাবে বৃষ্টিপাত, সেটি এখন আর দেখা যায় না। যখন বৃষ্টিপাত হয় টানা কয়েক ঘন্টা কয়েকশো সেন্টিমিটার বৃষ্টিপাত একাত্রে হচ্ছে। 2024 সালের বন্যা এবং 2025 সালের বন্যা, অর্থাৎ জুলাই আগস্ট মাসের যেই বন্যা, সেগুলো মাত্র কয়েক ঘন্টায় কয়েক শত সেন্টিমিটার বৃষ্টিপাতেরই একটি আউটকাম হিসাবে অনেকে চিহ্নিত করেছেন। তো বৃষ্টিপাতের দিক থেকে যে ক্রপ ক্যালেন্ডার কৃষকরা আগে মেনটেন করতো, এখন সেই ক্রপ ক্যালেন্ডার আর মেনটেন করতে পারে না, কারণ বৃষ্টিপাত আগের ক্যালেন্ডার অনুযায়ী এখন আর হয় না। একইভাবে গ্রীষ্মকালের যেই প্রভাব আগে দেখা যেত সেটি এখন নাই। গ্রীষ্ম অনেক বেশি তীব্র হয়ে গেছে এবং গ্রীষ্মের দৈর্ঘ্য অনেক বৃদ্ধি পেয়েছে। বর্ষা এবং শীতকালের দৈর্ঘ্য যতটুকু কমেছে সেটি কিন্তু গ্রীষ্মে এসে যুক্ত হয়েছে, যে কারণে গ্রীষ্মের যে তাপদাহ যেটি অনেক আগে থেকেও ছিল, কিন্তু বর্তমানে সেই তাপদাহের সংখ্যা, দৈর্ঘ্য এবং তীব্রতা অনেক পরিবর্তিত হয়েছে এবং সেটি বৃদ্ধি পেয়েছে। আগে আমরা সারা বছরে একটি বা দুইটি তাপদাহ আমরা লক্ষ্য করতাম, সেই তাপদাহগুলো হয়তো 3 থেকে 5 দিন পর্যন্ত প্রলঙ্গেড থাকতো এবং সেই তাপমাত্রা 35 থেকে হয়তো সর্বোচ্চ 37-38 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত লক্ষ্য করা যেত। কিন্তু বিগত 3-4 বছর ধরে আমরা লক্ষ্য করছি তাপদাহ বছরে 4-5টি পর্যন্ত হচ্ছে। 2024 সালে একদিকে যেমন বন্যা হয়েছে, অন্যদিকে তাপদাহ হয়েছে 6-7টি এবং এক একটি তাপদাহ 19 দিন থেকে 22 দিন পর্যন্ত প্রলঙ্গেড বা দীর্ঘায়িত ছিল এবং তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি থেকে 43 ডিগ্রি পর্যন্ত উঠেছে এবং ফিল লাইক টেম্পারেচার এটি 45-46 ডিগ্রি পর্যন্ত উঠেছে। এই যে গ্রীষ্মের রূপও পরিবর্তন হয়ে গেছে। মাঝখানে শরৎ, হেমন্ত, এই অনেকগুলো ঋতু এখন আর আগের মতো দেখা যায় না। এই ঋতুর যে পরিবর্তন আমরা লক্ষ্য করছি, এইটি আসলে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনেরই স্থানীয় বাংলাদেশেরই একটি রূপ। ফলে বাংলাদেশের যে বার্ষিক গড় তাপমাত্রা আগে যেভাবে আমরা
লক্ষ্য করতাম সেই বার্ষিক গড় তাপমাত্রাও আমরা বৃদ্ধি পেতে লক্ষ্য করছি। বৃষ্টিপাতের ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে, শীতের ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে এবং অন্যান্য ঋতুগুলো এখন আর দেখা যাচ্ছে না। ফলে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সুস্পষ্ট একটি রূপ বাংলাদেশে আমরা লক্ষ্য করছি, যার ফলে যখন বৃষ্টিপাত হচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে, এক্সট্রিম ইভেন্টগুলো বেশি বৃদ্ধি পাচ্ছে, আমাদের জলোচ্ছ্বাস, সাইক্লোন, ঘূর্ণিঝড় এগুলো বৃদ্ধি পাচ্ছে, আবার খরার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে। ফলে এই দেশের কৃষি, জীবনযাত্রা, সংস্কৃতি, লাইফস্টাইল সব কিছুই কিন্তু ভিন্নতা চলে আসছে। তারপরে আমরা এই পরিবর্তনটা শুধুমাত্র বাংলাদেশের জলবায়ুর কারণে পরিবর্তন হচ্ছে বিষয় এরকম না, একটা বিশ্বের জলবায়ু যে পরিবর্তন হয়েছে এটার একটা প্রভাব বাংলাদেশে পড়েছে। যে আপনি ঠিকই বলেছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিকভাবে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা ঢাকাতে বা বাংলাদেশের অন্যান্য শহর অঞ্চলগুলোতে লক্ষ্য করছি প্রায় 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এখানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের 1.5 ডিগ্রির সাথে সাথে আঞ্চলিক এবং স্থানীয় কতগুলো পরিবর্তন প্রভাবিত করছে। সেই আঞ্চলিক কারণগুলো হলো এই অঞ্চলে, অর্থাৎ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অঞ্চলের হিমালয়ের যে বরফ গলা, সেই বরফ গলার পরিমাণ অত্যাধিক বৃদ্ধি পেয়েছে এবং বরফের হিমবাহে বরফের পরিমাণও কমে গেছে আগের তুলনায়। ফলে সূর্যের আলো যে পরিমাণ রিফ্লেকশন আগে হতো সেটি কমে গিয়ে এখন অ্যাবজর্পশন বেশি হচ্ছে, অ্যাবজর্ব বেশি করছে মাউন্টেন রকে। অন্যদিকে নদীর পানি প্রবাহ কমে গেছে, ফলে নদীর দুই কূলে এখন বালুকাময় মরুভূমির একটি এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আবার এই অঞ্চলে বৃক্ষের পরিমাণ অনেক কমে গেছে। আঞ্চলিকভাবে এই তিনটি বড় পরিবর্তন এই অঞ্চলের তাপমাত্রাকে আরও 1 থেকে 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধিতে সহযোগিতা করছে। অর্থাৎ চরমভাবাপন্ন একটি পরিবেশ বা তাপমাত্রা, আবহাওয়া এখন আস্তে আস্তে বিরাজ করতে শুরু করেছে। এই আঞ্চলিক কারণের সাথে সাথে স্থানীয় কতগুলো কারণও এখানকার জলবায়ুকে প্রভাবিত করছে। অর্থাৎ আমাদের জলাধার কমে গেছে প্রায়, শুধুমাত্র ঢাকার কথা চিন্তা করলে আজ থেকে 25 বছর আগে যেখানে প্রায় 20%-এর বেশি জলাধার ছিল, লেক, পুকুর, নদী এবং প্রাকৃতিক জলাধার ছিল, সেখানে এখন 6-7%-এ নেমে এসেছে। আজ থেকে 20-25 বছর আগে যেখানে আমাদের 15 থেকে 17%-এর বেশি বনভূমি ছিল, সেটি এখন 3-4%-এ নেমে এসেছে। এবং এই অঞ্চলে বিল্ট আপ এরিয়ার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, নগরায়ন হয়েছে অপরিকল্পিত, শিল্পায়ন হয়েছে অনিয়ন্ত্রিত, এবং নগরের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় অঞ্চলে মাইগ্রেটেড পপুলেশন শহরাঞ্চলে এসে বস্তিতে বসবাস শুরু করেছে। ফলে সার্বিকভাবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং স্থানীয় এবং আঞ্চলিক প্রভাব মিলে বাংলাদেশের শহরাঞ্চলগুলোতে বিশেষ করে জলবায়ু পরিবর্তনের একটি আগ্রাসন আমরা লক্ষ্য করছি। এবার ঢাকার প্রসঙ্গ। ঢাকায় প্রতিনিয়ত বায়ু দূষণ হচ্ছে, এর ফলে শিশু কিংবা বৃদ্ধ কিংবা রোগী যারা আছেন তারা নানা রকম সমস্যায় ভুগছেন। ঢাকার এই বায়ু দূষণ, এটা কি, এর থেকে পরিত্রাণের কি কোনো উপায় আছে? যে দেখুন, বায়ু দূষণ একদিনের সমস্যা নয়, বিগত প্রায় 20-25 বছর ধরে আমরা লক্ষ্য করছি ক্রমান্বয়ে প্রতি বছর পূর্ববর্তী বছরের চেয়ে বায়ু দূষণের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তবে 2016 সালে ঢাকার আশেপাশে বড় বড় প্রকল্পগুলো হাতে নেওয়ার সাথে সাথে বায়ু দূষণের একটি ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা লক্ষ্য করছি। বিশেষ করে মেট্রো, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিআরটিএর র্যাপিড ট্রানজিট ইত্যাদি এবং অনেকগুলো ফ্লাইওভারের কাজ একযোগে শুরু হওয়ার পরে যখন যেই এলাকার নির্মাণ কাজ হয়েছে সেই এলাকায় বায়ু দূষণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সাথে সাথে বিভিন্ন রকমের রাস্তা খোঁড়াখুঁড়ি এবং সংস্কার কাজ, যত্রতত্র বর্জ্য পোড়ানো, ঢাকার চারপাশে ইটের ভাটা এবং শিল্প কারখানা এবং গৃহস্থলী বিভিন্ন রান্নার কাজ থেকেও বায়ু দূষণ বৃদ্ধি পেয়েছে। একই ধরনের বৃদ্ধি পেয়েছে ফিটনেসবিহীন যানবাহনগুলো থেকে বায়ু দূষণ। এই সমষ্টিক উৎসগুলোর সাথে সাথে ট্রান্সবাউন্ডারি বা প্রতিবেশী রাষ্ট্র থেকে আন্তর্দেশীয় বায়ু দূষণ বাংলাদেশে প্রবেশ করেছে। এতগুলো উৎস একাত্রে যখন অ্যাক্টিভ থাকে তখন এই শহরের যে পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত মানমাত্রা প্রতি ঘনমিটারে 65 মাইক্রোগ্রাম দৈনিক যে মানমাত্রা, সেটি বৃদ্ধি পেয়ে আমরা
শুষ্ক মৌসুমে 250 থেকে 300 মাইক্রোগ্রাম পর্যন্ত PM2.5 ঘনত্ব আমরা লক্ষ্য করি। আবার বার্ষিক গড়মাত্রা যেখানে 35 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে, সেখানে আমরা বার্ষিক কনসেন্ট্রেশন আমরা প্রায় 90 থেকে 100 মাইক্রোগ্রাম দেখে থাকি। অর্থাৎ শুষ্ক মৌসুমে আমরা 8-10 গুণ বেশি বায়ু দূষণ লক্ষ্য করে থাকি এবং বর্ষার মৌসুমে আমরা 2 গুণ থেকে 3 গুণ বেশি বায়ু দূষণ লক্ষ্য করি। এত দূষণের ভিতরে থাকার কারণে গর্ভবতী মহিলা, বয়স্ক মানুষ, শিশু, অসুস্থ মানুষদের নানা ধরনের যেমন স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হয়, একইভাবে সুস্থ মানুষেরও নানা রকমের ঝুঁকিতে পড়ে থাকে। শ্বাসকষ্ট, অ্যাজমা, নিউমোনিয়া, বিভিন্ন রকমের অ্যালার্জি সহ এখন নানা ধরনের ক্যান্সার রোগের পর্যন্ত সৃষ্টি হচ্ছে এই ধরনের প্রকট বায়ু দূষণের কারণে। এই বায়ু দূষণে শুধু যে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে তা নয়, এটি আমাদের প্রাণী, উদ্ভিদকুলকে ক্ষতিগ্রস্ত করছে। অধিক দূষিত বায়ু, ধূলিকণা, গ্যাসিয়াস পলিউটেন্ট ফুলের বা গাছের উপরে পতিত হওয়ার কারণে পরাগায়ন ব্যাহত হচ্ছে। পরাগায়ন ব্যাহত হওয়ার সাথে সাথে ফুলের মধু খাইতে আসা কীটপতঙ্গ কমে যাচ্ছে, ফলে প্রাণী, উদ্ভিদ সবাই এই বায়ু দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বুড়িগঙ্গাকে ঢাকার প্রাণ বলা হতো এক সময়। এই বুড়িগঙ্গা এখন ঢাকার জন্য একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। বুড়িগঙ্গা দূষিত হয়েছে এবং এর পানি এখন ব্যবহারের অনুপযুক্ত। বুড়িগঙ্গা কি আসলে দূষণ মুক্ত করা সম্ভব? যদি সম্ভব হয় তাহলে কিভাবে এটি করা যাবে? দেখুন, বুড়িগঙ্গাও একদিনে এই অবস্থায় আসে নাই। গত অর্ধ শতাব্দী ধরেই এই শহরটি বুড়িগঙ্গার তীরে এস্টাবলিশ হলেও আমরা এই শহর থেকে দূষিত সমস্ত বর্জ্য বুড়িগঙ্গাতে ড্রেন করছি। আমরা এই শহরে সমস্ত বর্জ্য পানি বা সুয়ারেজ ওয়াটার, ইন্ডাস্ট্রিয়াল ইফ্লুয়েন্ট এবং মিউনিসিপ্যাল ওয়েস্ট সবগুলোর শেষ গন্তব্য হিসাবে বুড়িগঙ্গা সহ ঢাকার অন্যান্য নদীগুলোতে আমরা ফেলে দিচ্ছি। ফলে বুড়িগঙ্গা নদী কমিশনের বা মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী যে জীবন্ত সত্তা ঘোষণা করা হয়েছে, সেই জীবন্ত সত্তা একটি মৃত সত্তাতে পরিণত হচ্ছে। বুড়িগঙ্গাতে শুষ্ক মৌসুমে যে প্রাণী এবং উদ্ভিদ বেঁচে থাকার জন্য যে পরিমাণ অক্সিজেন দরকার, প্রতি লিটারে 5 মিলিগ্রাম করে যে অক্সিজেন থাকার কথা, যাকে আমরা ডিজলভ অক্সিজেন বলে থাকি, সেটি এটি 1 মিলিগ্রামেরও কমে নেমে আসে শুষ্ক মৌসুমে এবং সেখানে স্বাভাবিক প্রাণী এবং উদ্ভিদ বসবাসের কোনো অবস্থা তৈরি থাকে না। বুড়িগঙ্গাতে প্লাস্টিকের যেই স্তর, সেটি কোনো গবেষণায় 3-4 ফিট থেকে 6-7 ফিট পর্যন্ত দেখা যাচ্ছে। আমরা বায়ুমণ্ডলীয় দূষণ উদ্যান কেন্দ্র ক্যাবসের এক গবেষণায় বুড়িগঙ্গার তীরে প্রতি মেট্রিক টন মাটিতে প্রায় 1 কেজি থেকে 1.5 কেজি পর্যন্ত প্লাস্টিকের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। মাইক্রোপ্লাস্টিক বুড়িগঙ্গার মাটি পানিতে গেছে, মাছের পেটে যাচ্ছে, সেই মাছ খেয়ে মানুষের শরীরে বায়ো অ্যাকুমুলেশনের একটা ঝুঁকি তৈরি হচ্ছে প্লাস্টিকের ফলে। মানুষের এই খাদ্য থেকে ক্যান্সার তৈরি হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। বুড়িগঙ্গার পানির এখন যে গুণগত মান রয়েছে, এতে অক্সিজেন ডিমান্ড বৃদ্ধি পেয়েছে, এতে ডিজলভ সলিডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এতে সাসপেন্ডেড বা ভাসমান সলিডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এতে যে এর অম্লীয় এবং ক্ষারীয় যেই পজিশন, অ্যাসিডিক যে কন্ডিশন, সেটি বৃদ্ধি পাচ্ছে, এতে বিভিন্ন রকমের মাইক্রোবিয়াল জীবাণু বৃদ্ধি পাচ্ছে। ফলে যে বুড়িগঙ্গার পানি একসময় মানুষ গৃহস্থলীয় কাজে ব্যবহার করত, সেটি এখন আর করা সম্ভব হচ্ছে না। এটি একটি মৃত সত্তায় আস্তে আস্তে দাবিত হচ্ছে। এবার ভূমিকম্প প্রসঙ্গে আসি। সম্প্রতি নরসিংদীতে একটি বড় ভূমিকম্প হয়েছে। একই সাথে ঢাকার বাড্ডাতেও একটি ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্প নিয়ে মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। তারা অনেকেই বলছেন যে আগামীতে হয়তো আরও বড় ধরনের কোনো ভূমিকম্প হতে পারে। আপনি কি মনে করেন যে এটি আফটার শক নাকি ফোর শক? এ বিষয়ে বিস্তারিত আপনার কাছে জানতে চাচ্ছি। দেখেন, ভূমিকম্পের এক্স্যাক্ট ইনডেপথ আলোচনাটির জিওলজিস্টরা ভালো বলতে পারবেন, কিন্তু একজন পরিবেশবিদ হিসাবে ভূমিকম্পের যেই নেচারটা আমরা লক্ষ্য করছি, সেটি আমরা ওইসব এলাকাতে ভূমিকম্পের উৎপত্তি হতে লক্ষ্য করছি যেখানে নানাভাবে পরিবেশগত বিপর্যয় হচ্ছে। নরসিংদী এমন একটি এলাকা যেখানে প্রচুর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, ভূগর্ভস্থ পানি সেখানে অনিয়ন্ত্রিতভাবে উঠানো হচ্ছে, সেখানে নদীর বালি উত্তোলন করা হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে এবং অপরিকল্পিতভাবে।
ফলে এই আনপ্ল্যান ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড আরবানাইজেশনটা বাংলাদেশের যে কটি এলাকাতে খুবই অ্যাক্টিভ, তার অ্যাক্টিভ বলা যায় নরসিংদী। ফলে এই জিওলজিক্যাল কারণের সাথে সাথে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো ভূমিকম্প তৈরির জন্য দায়ী হতে পারে। এখন নরসিংদী ছাড়াও ঢাকার বাড্ডা কিংবা আশেপাশে এলাকাকে এখন ভূমিকম্পের উৎসস্থল হিসাবে চিহ্নিত করা হচ্ছে। এইটি আনএক্সপেক্টেড না। বিগত 30 থেকে 40 বছর সময়ের মধ্যে ঢাকা শহরের মধ্যে অনিয়ন্ত্রিতভাবে যেই পরিমাণ বিল্ডিং বা আরবানাইজেশন হয়েছে, কত লক্ষ কোটি মেট্রিক টন ইট, বালি, সিমেন্ট এবং রডের উপস্থিতি আমরা এই ঢাকা শহরে নিয়ে এসেছি, কত মানুষের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে, যানবাহনের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে। ঢাকার যে টোটাল যে ক্যারিং ক্যাপাসিটি, একটি ভূমির যে ক্যারিং ক্যাপাসিটি থাকার কথা, যেহেতু আমরা সবাই বিশ্বাস করি বাংলাদেশের সব পৃথিবীর সব জায়গায় সকল ভূমি কোনো না কোনো বড় বা ছোট প্লেটের উপরে, জিওলজিক্যাল প্লেটের উপরে অবস্থিত। সেই প্লেটের যে ভারসাম্যতার আমরা বিশ্বাস করি, আমরা ওয়েগনারের কন্টিনেন্টাল ডিপ থিওরি বা আইসোস্টেটিক থিওরি যদি আমরা বিশ্বাস করি, তাহলে এই প্লেটগুলোর একটি ক্যারিং ক্যাপাসিটি আছে, যেটি ঢাকার এই ধরনের উন্নয়নের ফলে এই ক্যাপাসিটিটা, এই স্থিতিশীলতাটা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি তৈরি করার একটি অবস্থা তৈরি হয়েছে। ফলে এই ধরনের ভূমিকম্প এখানে বিভিন্ন আসপেক্টে এখানে হওয়াটা একটি সম্ভাবনা থেকেই যায়, সেটি আমরা লক্ষ্য করছি ঢাকাতে। সর্বশেষ জলবায়ু সম্মেলনে আপনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন। জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রাপ্তিটা কি ছিল? দেখুন, এই 30তম বিশ্ব জলবায়ু সম্মেলন ব্রাজিলের বেলিম শহরে অনুষ্ঠিত হয়ে গেল। একদিন এক্সটেনশন করে টোটাল 12 দিনের এই সম্মেলন হলো, এবং এই সম্মেলনটিকে এইবার ইমপ্লিমেন্টেশনের কপ হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। এই সম্মেলনে ক্লাইমেট জাস্টিস এনশিওর হওয়ার বিষয়ে আলোচনা করার কথা, লস অ্যান্ড ড্যামেজ আলোচনা হয়েছে, ফান্ড বা ক্লাইমেট ফাইন্যান্সের বিষয়টি আলোচনা হয়েছে, এবং জাস্ট ট্রানজিশন অর্থাৎ জীবাশ্ম জ্বালানি থেকে আস্তে আস্তে নবায়নযোগ্য জ্বালানিতে ট্রান্সফরমেশনের বিষয়টি আলোচনা হওয়ার কথা ছিল এবং আলোচিত হয়েছেই। তবে বাংলাদেশের জন্য যেটি গুরুত্বপূর্ণ, যে এইবার ক্লাইমেট ফাইন্যান্সের কিছুটা গতি পেয়েছে, এবং অ্যাডাপ্টেশন ফান্ড যেটি পূর্ববর্তী অবস্থায় ছিল, এইবার শেষ দিনে সিদ্ধান্ত অনুযায়ী সেই ফান্ডটি 3 গুণ বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছে। ফলে বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের জন্য মোটেও দায়ী না এমন একটি রাষ্ট্র, যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাষ্ট্রের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তাদের জন্য এটি একটি ভালো খবর যে আমরা বিভিন্ন রকমের ক্ষতিগ্রস্ততার জন্য, একে মোকাবেলা করার জন্য, অ্যাডাপ্টেশনের জন্য আমরা একটি ভালো ফান্ড আমরা এক্সপেক্ট করতে পারি, যেটি পূর্ববর্তী আলোচনার প্রায় 3 গুণ। ফলে এবারে বিশ্ব জলবায়ু সম্মেলন বাংলাদেশের জন্য বলা যায় যে বেশ কিঞ্চিত সাফল্যই নিয়ে এসেছে। এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, কষ্ট স্বীকার করে আমার অফিস পর্যন্ত আসার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।